ওয়ানে থাকবে শুধুমাত্র ফিজিক্স থেকে। ওভারঅল 20% কিন্তু কন্ট্রিবিউশন আছে ফিজিক্সের। ঠিক আছে, এবারে প্রিভিয়াস ইয়ারে কোন কোন টপিক থেকে কিরকম কিরকম অ্যাভারেজ কোশ্চেন এসছে। প্রথমে সবার আগে দেখ মেকানিক্সের যে সেকশনটা, মেকানিক্সের সেকশনে কিন্তু 5 থেকে 6খানা কোশ্চেন কিন্তু অ্যাভারেজে আসছে, এবং এটা কিন্তু হাইয়েস্ট ইম্পর্টেন্স কিন্তু মেকানিক্সের খুবই দরকারি পোর্শন। এই জায়গাটা স্ট্রং থাকলে কিন্তু নিচের গুলো করা যাবে। ইলেকট্রিসিটি ম্যাগনেটিজমেও হেল্প হবে যদি মেকানিক্স স্ট্রং থাকে, ম্যাথমেটিক্যাল ফিজিক্সও হেল্প হবে। অপটিক্স থার্মোডাইনামিক্স একটা আলাদা ব্যাপার, এগুলো পড়তে হবে, এগুলো একটু থিওরিটিক্যাল পোর্শন। কিন্তু মেকানিক্স মোস্ট ইম্পর্টেন্ট, কিন্তু মেকানিক্স থেকে কিন্তু প্রশ্ন আসবে, এবং আস্তে আস্তে মেকানিক্সের কিন্তু কন্ট্রিবিউশন বাড়ছে যে কোনো পরীক্ষাতে, শুধু এই পরীক্ষা বলে না, যে কোনো পরীক্ষাতে মেকানিক্সের কন্ট্রিবিউশন কিন্তু বাড়ছে। মেকানিক্সটা বিশেষ করে ইম্পর্টেন্ট। ইলেকট্রিসিটি ম্যাগনেটিজম 4 থেকে 5খানা কোশ্চেন আছে, এটাও খুব ইম্পর্টেন্ট টপিক। এখান থেকে সার্কিট অ্যানালিসিসের কোশ্চেন আসে, এবং ইলেকট্রিসিটি থেকে একটা একটা টপিক আছে স্ট্যাটিক ইলেকট্রিসিটি বলে, ওইখান থেকে কিন্তু ভালো প্রশ্ন আসে। এমনি ইজি, মেকানিক্সের থেকে কম্পারিজনে কিন্তু ইজি, কিন্তু মেকানিক্স স্ট্রং থাকলে ইলেকট্রিসিটি ম্যাগনেটিজম কিন্তু পড়ে যাবে। তারপরে ম্যাথমেটিক্যাল ফিজিক্স, এটা যতটুকু দরকার ততটুকু করলেই এনাফ। ঠিক আছে, এরও কন্ট্রিবিউশন কিন্তু ভালো, 2 থেকে 3খানা কোশ্চেন। এটা কিন্তু ইনক্রিজ করছে এর ইম্পর্টেন্স, মানে ফিউচারে যে পরীক্ষাগুলো সেগুলোতে কিন্তু এর থেকে বেশি কোশ্চেন আসার প্রবাবিলিটি আছে। কিন্তু অপটিক্স অপটিক্স থিওরি পড়তে হবে, থিওরি স্ট্রং থাকলে কিন্তু এই 2 থেকে 3খানা যে কোশ্চেন আসছে এগুলো কিন্তু পড়ে যাবে। এটারও কিন্তু ইম্পর্টেন্স মডারেট। নেক্সট হচ্ছে থার্মোডাইনামিক্স, খুবই থিওরিটিক্যাল চ্যাপ্টার। থার্মোডাইনামিক্স কিন্তু ফর্মুলা বেস চ্যাপ্টার, যদি ফর্মুলা মুখস্থ থাকে থার্মোডাইনামিক্সের তাহলে কিন্তু যে কোনো প্রবলেম নামিয়ে দেওয়া যাবে। সোজা সোজা চ্যাপ্টার, কিন্তু ফর্মুলা মুখস্থ থাকতে হবে। এখানে 1 থেকে 2খানা কোশ্চেন আছে, এটাও মডারেট কন্ট্রিবিউশন আছে। তারপরে আছে ওয়েভস অ্যান্ড এসএইচএম, একটু টাফ টপিক। ওয়েভস অ্যান্ড এসএইচএম পোর্শনটা, ওয়েভ খুবই সোজা, এসএইচএমটা একটু টাফ টপিক। এখানে বেশি কোশ্চেন আসে না, 1 থেকে 2খানা কোশ্চেন আছে, লো, মানে কন্ট্রিবিউশন খুব লো। আপাতত কন্ট্রিবিউশন লো আছে, ভবিষ্যতে হয়তো এখান থেকে বেড়ে যেতেও পারে। মডার্ন ফিজিক্স থিওরিটিক্যাল টপিক, মডার্ন ফিজিক্স থেকে 1 থেকে 2খানা প্রশ্ন আসে, এবং এরও কন্ট্রিবিউশন আপাতত লোই আছে। আর প্রপার্টিস অফ ম্যাটার একবার দেখে রাখতে হবে, বাদ বাকি এমনি মানে খুবই ভেরি লো, এর কন্ট্রিবিউশন ভেরি লো। এবার হচ্ছে মোস্ট রিপিটেড টপিকস এখানে। আচ্ছা, কারো কিছু জিজ্ঞেস করার আছে? কারো কিছু জিজ্ঞেস করার থাকলে হ্যান্ড রেজ করতে পারিস। আচ্ছা, তার মানে কারো কিছু জিজ্ঞেস করার নেই। ঠিক আছে, আমি মোস্ট রিপিটেড টপিকস গুলো একবার বলে দিই কুইকলি। মোস্ট রিপিটেড টপিকস এর মধ্যে প্রথমে কি লেখা আছে? প্রথমে লেখা আছে হচ্ছে কাইনেমেটিক্স, মোশন, ভেলোসিটি এন্ড গ্রাফস। গ্রাফস খুব ইম্পর্টেন্ট, গ্রাফস ভালো করে করতে হবে, কিন্তু গ্রাফস থেকে কিন্তু প্রশ্ন আসছে। ঠিক আছে, কাইনেমেটিক্স এর ইকুয়েশনস অফ মোশন এবং গ্রাফস, এই দুটো জিনিস ঠিকঠাক করে করলে কিন্তু কাইনেমেটিক্স এনাফ। ঠিক আছে, ওয়ার্ক, এনার্জি, পাওয়ার, মেকানিক্সের এক কথায় মানে স্তম্ভ যাকে বলে। ওয়ার্ক এনার্জি পাওয়ার ঠিক করে জানলে কিন্তু পরের যে টপিক গুলো, যেগুলোতে একটু লো কন্ট্রিবিউশন আছে জেন পাসে, যেমন সেন্টার অফ মাস বা রোটেশন, সেগুলোতে কিন্তু ভালো প্রবলেম সলভ করা যায় যদি এই চ্যাপ্টারটা ঠিকঠাক করে করা থাকে, একটু বুঝে শুনে করার চ্যাপ্টার এটা। কারেন্ট, ইলেকট্রিসিটি, এটা পুরো সার্কিটস এর উপর দিয়ে যাবে। সার্কিট অ্যানালিসিস কিন্তু পরীক্ষায় আসবে, কিরচফ ল এর উপরে প্রবলেম আসবে। আর রেজিস্ট্যান্স রিলেটেড বেসিক প্রবলেম ক্লাস 10 লেভেলে যেগুলো ছিল তার থেকে 1 লেভেল ওপরে আসতে পারে, আসার চান্স একটু কম। মেনলি সার্কিট অ্যানালিসিস থেকে প্রশ্ন আসবে এখান থেকে, ইলেকট্রোস্ট্যাট থেকে, সরি, কারেন্ট ইলেকট্রিসিটি থেকে। তারপরে আছে ইলেকট্রোস্ট্যাটিক্স, খুব ইম্পর্টেন্ট টপিক।
এখানে ফিল্ড, পোটেনশিয়াল এবং গাউস ল বিশেষ করে ইম্পর্টেন্ট। যারা পড়েছিস তারা জানিস গাউস ল কতটা ইম্পর্টেন্ট। গাউস ল থেকে কিন্তু ফ্লাক্স রিলেটেড কোশ্চেন কিন্তু খুব আসে, ঠিক আছে। আর লাস্ট হচ্ছে ডাইমেনশনাল অ্যানালিসিস। তোরা যদি প্রিভিয়াস ইয়ার দেখিস এখান থেকে কিন্তু প্রশ্ন কন্টিনিউয়াসলি এসেছে কিন্তু ডাইমেনশনাল অ্যানালিসিস থেকে। এটা অনেকে নেগলেক্ট করে দেয় এই টপিকটা, সোজা টপিক বলে, কিন্তু খুব ইম্পর্টেন্ট টপিক কিন্তু। আগের বারের যদি কোশ্চেন খুলে দেখিস তোরা, সেখানেও কিন্তু এই রিলেটেড প্রথম দুটো প্রশ্নই কিন্তু ডাইমেনশনাল অ্যানালিসিসের উপরে এসছে। কারো কোনো কোশ্চেন থাকলে বল, এই টপিক গুলোর উপরে কিছু জানার থাকলে বল। ওকে, এবার হচ্ছে মডারেটলি রিপিটেড টপিকস। মডারেটলি রিপিটেড টপিকস এর মধ্যে রে অপটিক্স আছে, এসএইচএম এন্ড ওয়েভস আছে, থার্মোডাইনামিক্স আছে, রোটেশন আছে, ঠিক আছে। রে অপটিক্স, লেন্স, মিরর, রিফ্র্যাকশন এগুলো তোরা আগেও পড়েছিস। সেগুলোর উপরে এসএইচএম এন্ড ওয়েভস আমি অলরেডি বলে দিয়েছি একবার। এসএইচএম এর মধ্যে এটা কঠিন টপিক একটু, এটা মডারেট টপিক। আর থার্মোডাইনামিক্স সোজা টপিক, ফর্মুলা বেস টপিক। রোটেশনটা একটু টাফ আছে, দেখা যাক আমরা কতটা কি করতে পারি রোটেশনে। আর লাস্ট হচ্ছে লো ফ্রিকোয়েন্সি টপিকস, মানে যেগুলো আসার চান্স খুব কম এবং যেখান থেকে প্রশ্ন কম আসে। মডার্ন ফিজিক্স কিন্তু আমাদের পড়তে হবে, এটা অ্যাটমিক, নিউক্লিয়ার, এক্স রে, ডিব্রগলি, এই সমস্ত টপিকগুলো আছে, একটু কেমিস্ট্রির সঙ্গে ওভারল্যাপ করে এই টপিকগুলো। আর ফ্লুইড মেকানিক্স এবং আচ্ছা, ফ্লুইড মেকানিক্স। আচ্ছা, কারো কথা কেটে যাচ্ছে কি? আমার কথা কি কেটে যাচ্ছে? আচ্ছা আচ্ছা, একটু ওয়েট কর। ফ্লুইড মেকানিক্স, মেজারমেন্ট, এইগুলো হচ্ছে লো ফ্রিকোয়েন্সি টপিকস। কথা কি আবার কেটে যাচ্ছে? সবাই একটু রেসপন্ড কর। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এবার এইটা একটা দরকারি জিনিস, এটা একটু ভালো করে দেখবি সবাই, হ্যাঁ। মানে কোশ্চেন কিরকম টাইপের আসছে, কোশ্চেনের টাইপস হচ্ছে দেখ, কনসেপচুয়াল প্রশ্ন হয়, নিউমেরিক্যাল কোশ্চেন হয়, অ্যানালিটিক্যাল কোশ্চেন হয়, গ্রাফ বেসড কোশ্চেন হয়, মাল্টি কারেক্ট কোশ্চেন হয়। এটা তো শেখার জিনিস, গ্রাফ বেসটা তো শেখার জিনিস। এবার কনসেপচুয়াল কোশ্চেন কিন্তু আগে, আগেকার যে আগে যে পরীক্ষাগুলো প্রিভিয়াস ইয়ারের, সেখানে কিন্তু নর্মালি নিউমেরিক্যাল এবং অ্যানালিটিক্যাল বেসড কোশ্চেন আসতো। যত দিন যাচ্ছে তত কিন্তু কনসেপচুয়াল কোশ্চেন আসার প্রবাবিলিটি কিন্তু বাড়ছে, ঠিক আছে। তুই একটা চ্যাপ্টার থেকে কি বুঝিস তোরা, সেখান থেকে কিন্তু কোশ্চেন আসছে। শুধু ফর্মুলা মুখস্থ করে নিলাম, যে পরীক্ষায় গিয়ে লিখে দিলাম, তা কিন্তু নয়। এবং এটা কিন্তু বাড়বে আস্তে আস্তে কনসেপচুয়াল, এবং পার্সেন্টেজটা দেখ 40% কিন্তু কনসেপচুয়াল প্রশ্ন, এবং এটা আরো বাড়বে আর কি। এবং এটা কিন্তু থিওরি বেসড মেনলি, তুই টপিকে কতটা তোর নলেজ সেটা এখানে চেক হয় কনসেপচুয়ালের উপরে। তারপরে হচ্ছে নিউমেরিক্যাল করতে গেলে তোমাকে ফর্মুলা একদম মুখস্থ করে রাখতে হবে। ফর্মুলা না মুখস্থ করে রাখলে কিন্তু স্পিড আসবে না, আর স্পিড না আসলে কিন্তু নিউমেরিক্যাল প্রবলেম করা যাবে না। 30% ওয়েটেজ আছে ডাইরেক্ট ফর্মুলা বেসড কোশ্চেন একদম। নেক্সট হচ্ছে অ্যানালিটিক্যাল, 20% ওয়েটেজ আছে মাল্টি স্টেপ। এটা কিন্তু শুধুমাত্র ফর্মুলা বসালেই হবে না, মাল্টি ফর্মুলা একসাথে ইউজ করতে হতে পারে, এবং নিজের থিওরি যে কনসেপ্ট আছে সেগুলোকে ইউজ করতে হতে পারে। অ্যানালিটিক্যাল কোশ্চেন, ইম্পর্টেন্ট টাইপের কোশ্চেন, সব থেকে ইম্পর্টেন্ট কনসেপচুয়াল। নেক্সট হচ্ছে গ্রাফ বেসড, 5 থেকে 10% কোশ্চেন আসে, মেনলি কাইনেমেটিক্স থেকে প্রশ্ন আসবে, ওয়ার্ক এনার্জি পাওয়ার থেকে কোশ্চেন আসবে, এই টপিক গুলো থেকে কোশ্চেন আসতে পারে। এবং ইলেকট্রোস্ট্যাট থেকেও কিছু গ্রাফ বেসড কোশ্চেন হয়। এগুলো ইন্টারপ্রিটেশন বেসড কোশ্চেন, তুমি গ্রাফ বোঝো কিনা কিন্তু শিখতে হবে এই জিনিসটা। আর মাল্টি কারেক্ট বেসড কোশ্চেনে তো মাল্টিপল কনসেপ্ট তোকে মিক্সচার করে দেবে, একটু অ্যাডভান্সড নেচারের।
এবং এখানে নিজের কতটা থিওরি বুঝি সেটা মিলে কিন্তু থিওরিটিক্যাল কোশ্চেনই হয়। হ্যাঁ, মাল্টি কারেক্ট এসএকিউ টাইপ কোশ্চেন হয়, এখানে চেক করে করে দেখতে হয় যে একের থেকে বেশি আছে কিনা। অনেক সময় একটাও থাকতে পারে, কিন্তু মাল্টি কারেক্ট লেখা থাকে কিন্তু অনেক সময় একটাও থাকতে পারে, এটা কিন্তু সাবধান। আচ্ছা, কারো কোনো প্রশ্ন থাকলে বল। লেখা বুঝতে পারছি না। হ্যাঁ, একটু ওয়েট কর, হ্যাঁ একটু ওয়েট কর। আচ্ছা, সবাই দেখতে পাচ্ছিস এবার লেখা? একটু রেসপন্ড কর সবাই, যে সবাই লেখা দেখতে পাচ্ছিস কিনা। ওকে 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 ওকে, তাহলে আমি আরেকবার রিপিট করে দিই জায়গাটা, যেহেতু অনেকে দেখতে পাচ্ছিলিস না। দেখ, কনসেপচুয়াল প্রশ্নের ওয়েটেজ হচ্ছে 40%। থিওরি বেসড কোশ্চেন, থিওরি বেসড কোশ্চেন হবে এখানে। নিউমেরিক্যাল মানে ডাইরেক্ট ফর্মুলা বেসড কোশ্চেন হবে কিন্তু 30%, শুধুমাত্র ফর্মুলা বসাবি অঙ্ক হয়ে যাবে। নেক্সট হচ্ছে অ্যানালিটিক্যাল বেসড, এখানে কিন্তু মাল্টি কনসেপ্ট মিক্স থাকবে, এখানে নিউমেরিক্যালও থাকবে, অনেক স্টেপ থাকবে, বুঝে শুনে করতে হবে। 20% ওয়েটেজ আছে, মাল্টি স্টেপ অ্যান্সার হবে কিন্তু এখানে। গ্রাফ বেসড কোশ্চেন 5 to 10%, ইন্টারপ্রিটেশন বেসড, কাইনেমেটিক্স, ইলেকট্রোস্ট্যাটিক্স, এই টপিক গুলো থেকে এখান থেকে কিন্তু প্রশ্ন আসে গ্রাফ বেসড। আর লাস্টে হচ্ছে মাল্টি কারেক্ট এসএকিউ, এখানে একের থেকে বেশি উত্তর হবে, অ্যাডভান্স টপিকের মধ্যে পড়ে এটা। ওয়েটেজ এখানে দেখে নিবি তোরা। এবং এর মধ্যে কিন্তু অনেক সময় মাল্টি কারেক্ট লেখা থাকে, কিন্তু অনেক সময় কিন্তু সিঙ্গেল কারেক্টও হতে পারে, এটা লেখা থাকবে মাল্টি কারেক্ট কিন্তু সিঙ্গেল কারেক্টও হতে পারে, এটা কিন্তু মনে থাকে যেন সবার, সাবধান কিন্তু জায়গাটা। নেক্সট, এই এক্সামে কোন কোন টপিকের প্রবাবিলিটি হাই, কোন কোন টপিক গুলো আমাদের করতেই হবে, সেটা একটু ভালো করে দেখে নে সবাই, তোদের প্রিপারেশন করতে সুবিধা হবে, প্রিপারেশন করতে একটু সুবিধা হবে। দেখ, ভেরি হাই প্রবাবিলিটি টপিকস গুলো হচ্ছে কাইনেমেটিক্স। কাইনেমেটিক্স এর মধ্যে কি লেখা আছে এখানে, ইনক্লুডিং গ্রাফ, যেটা আমি বললাম গ্রাফস কিন্তু করতে হবে, গ্রাফস থেকে কিন্তু ডাইরেক্ট প্রশ্ন আসছে, গ্রাফ বেসড কোশ্চেন তোরা দেখলি ওই টেস্টটা। নেক্সট হচ্ছে কারেন্ট ইলেকট্রিসিটি অ্যান্ড সার্কিট, সার্কিট অ্যানালিসিস বেসড কোশ্চেন কিন্তু আসবে এখান থেকে। ইলেকট্রোস্ট্যাটিক্স ইম্পর্টেন্ট টপিক খুব। আর ডাইমেনশনাল অ্যানালিসিস হচ্ছে যেটা ফার্স্ট চ্যাপ্টার তোদের ক্লাস 11-এর, সেখান থেকে কিন্তু প্রশ্ন, এটা কিন্তু ছাড়া যাবে না, এটা কিন্তু ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু 2-3টে প্রশ্ন তোরা পাবি কিন্তু। আচ্ছা, হাই প্রবাবিলিটি মানে এর থেকে কম কিন্তু ইম্পর্টেন্ট, রে অপটিক্স, ডায়াগ্রাম বেসড কোশ্চেন্স, কোথায় অবজেক্ট থাকলে কোথায় ইমেজ ফরমেশন হবে, এরকম টাইপের কোশ্চেন। একটু ট্রিক বেসড কোশ্চেনও কিন্তু এখান থেকে আসতে পারে। থার্মোডাইনামিক্স এর পি ভার্সেস ভি গ্রাফ, বিভিন্ন যে তোর টাইপ অফ প্রসেস গুলো যেগুলো আছে, যেমন আইসোথার্মাল প্রসেস বা অ্যাডিয়াবেটিক প্রসেস, এর উপরে ফর্মুলা বেসড কোশ্চেন বা গ্রাফ বেসড কোশ্চেন এরকম কিন্তু তোরা পেতে পারিস। এফিসিয়েন্সি, একটা কার্নো সাইকেল আছে, কার্নো সাইকেলের এফিসিয়েন্সি বা কোনো র্যান্ডম পি ভার্সেস ভি গ্রাফ দিয়ে দিল, সেখান থেকে এফিসিয়েন্সি ক্যালকুলেট করতে যেতে পারে। খুব লেন্দি প্রবলেম হবে না, নর্মালি থার্মোডাইনামিক্স এর প্রবলেম গুলো লেন্দি হয়, খুব লেন্দি হবে না, ট্রিক থাকবে কিছু তার মধ্যে, তাড়াতাড়ি করার, বুঝে শুনে করতে হবে। আর এসএইচএম
এসএইচএম তো ইম্পর্টেন্ট, আমি বলেছি মেকানিক স্ট্রং থাকলে এসএইচএম করা যাবে। এসএইচএম এর প্রবলেম করার কিছু টেকনিক আছে, টেকনিক গুলো বুঝতে হবে, বুঝে নিলে সোজা টপিক। নেক্সট হচ্ছে মডারেট প্রবাবিলিটি, যেটা আমি বলছিলাম যে জেন পাসে আসার চান্স একটু কম। রোটেশন, ফ্লুইড মেকানিক্স এবং মডার্ন ফিজিক্স, এটা কিন্তু ভালো করে করতে হয় মডার্ন ফিজিক্স, কারণ এগুলো আসার চান্স বাড়ছে ফিউচারের এক্সাম গুলোতে। আরো কোনো প্রশ্ন আছে এই টপিক গুলোর উপরে, কিছু জানার আছে? জানার থাকলে বলতে পারিস। আছে কারো প্রবলেম কিছু? ওকে, আচ্ছা। আজকে যেহেতু আমরা কাইনেমেটিক্স করবো একটু, কাইনেমেটিক্স এর প্রিভিয়াস ইয়ারে কতটা কত কত কোশ্চেন এসছে সেটা একবার দেখে নিই। 2022-এ কাইনেমেটিক্স থেকে প্রশ্ন এসছে 3টে, 2023-এ কাইনেমেটিক্স থেকে কোশ্চেন এসছে 3টে, 2024-এ কাইনেমেটিক্স এর প্রশ্ন এসছে একটা, দেখ একটা, জাস্ট একটা। 2025-এ কোশ্চেন এসছে 3টে, টোটাল এখনো পর্যন্ত 10খানা কোশ্চেন এসেছে। মানে অ্যাভারেজে আমরা এরকম করতে পারি এবছরও ওই 3 থেকে 4টে কোশ্চেনই আসবে, 3 থেকে 4টে কোশ্চেন আসবে। এটা হচ্ছে এই বছরের কাইনেমেটিক্স এর ওয়েটেজ আমরা ধরে নিতে পারি। ঠিক আছে, দেখ আমরা আজকের পড়া শুরু করব, যদিও আমরা খুব বেশি থিওরিটিক্যালে যাব না হয়তো, কারণ তোরা অলরেডি এগুলো জানিস, স্কেলারস কি, ভেক্টরস কি, ডিস্টেন্স, ডিসপ্লেসমেন্ট, এগুলো কি। আমি একবার কুইকলি বলে দিচ্ছি স্কেলারস এন্ড ভেক্টরস কি। স্কেলারস সিম্পল কথায় যেগুলো শুধুমাত্র মান থাকে, ম্যাগনিটিউড থাকে, সেগুলোকে বলা হয় স্কেলার। এবং যেগুলোতে কোনো ডাইরেকশনেরও ম্যাটার করে প্লাস ম্যাগনিটিউডও ম্যাটার করে, সেটাকে বলা হয় হচ্ছে ভেক্টর। ওকে, ডিস্টেন্স এন্ড ডিসপ্লেসমেন্ট হচ্ছে এক্সাম্পল। ডিস্টেন্স একটা স্কেলার কোয়ান্টিটি আর ডিসপ্লেসমেন্ট হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি, কারণ ডিসপ্লেসমেন্টে কিন্তু ডাইরেকশন ম্যাটার করে। এক্সাম্পল, এক্সাম্পল যদি তোদেরকে বলা হয় যে মনে করে একটা অবজেক্ট 3 মিটার এদিকে গেল, তারপরে 4 মিটার মনে করে এদিকে গেল, তাহলে এর ডিস্টেন্স কত হবে? এ থেকে প্রথমে বি তে গেল, বি থেকে প্রথমে সি তে গেল, তাহলে কতটুকু ওর ডিস্টেন্স, কতটুকু ট্রাভেল করলো এবং ডিসপ্লেসমেন্ট কতটুকু হলো, বলতে পারবি কেউ? একটু কুইকলি বল। 3 মিটার এ থেকে বি তে গেল, বি থেকে সি তে গেল 4 মিটার, কতটুকু ডিস্টেন্স হলো, কতটুকু ডিসপ্লেসমেন্ট হলো, একটু কুইকলি বল, মুভ করে যাবো পরেরটাই। কুইকলি চ্যাটে লেখ। পার্টিকেল এ থেকে বি তে যাচ্ছে 3 মিটার এবং বি থেকে সি তে যাচ্ছে 4 মিটার, ডিস্টেন্স কতটুকু হলো, ডিসপ্লেসমেন্ট কতটুকু হলো, সবাই একটু রেসপন্স কর। 5 মিটার ডিস্টেন্স, 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ ডিসপ্লেসমেন্ট। না, আমি জিজ্ঞাসা করেছি ডিস্টেন্স কত এবং ডিসপ্লেসমেন্ট কত, এখানে ভেক্টরের প্রসঙ্গ আসছে না, ভেক্টরের প্রসঙ্গ এখানে আসছে না। আমি বলেছি ডিস্টেন্স কত এবং ডিসপ্লেসমেন্ট কত। ডিস্টেন্স মানে কি? ডিস্টেন্স মানে হচ্ছে কতটুকু গিয়েছে, ও এইদিকে 3 মিটার গেল, ওপরে 4 মিটার গেল, মানে মোট ডিস্টেন্স কতটুকু হলো? ডিস্টেন্স হলো 7 মিটার, ও 7 মিটার ট্রাভেল করেছে, ও 7 মিটার ট্রাভেল করেছে। এবার যদি ডিসপ্লেসমেন্ট জিজ্ঞাসা করে, ডিসপ্লেসমেন্ট কি জিনিস? ডিসপ্লেসমেন্ট হচ্ছে এইটা হচ্ছে পার্টিকেলের ইনিশিয়াল পজিশন, আর এইটা হচ্ছে পার্টিকেলের ফাইনাল পজিশন। ইনিশিয়াল পজিশন থেকে ফাইনাল পজিশনে যদি আমি ডাইরেক্টলি কানেক্ট করে দিই, ইনিশিয়াল থেকে ফাইনাল ডাইরেক্ট কানেক্ট করে দিই, এটা লাইন এলো,
এই লাইনটার লেন্থ কত? ইনিশিয়াল পয়েন্ট এবং ফাইনাল পয়েন্টকে ডাইরেক্টলি কানেক্ট করে দিলে একটা লাইন পাওয়া যাবে, সেই লাইনটাকে বলা হয় হচ্ছে ডিসপ্লেসমেন্ট। সেই লাইনটা কত? পিথাগোরাস থিওরেম লাগালে 5 মিটার। তাহলে এখানে ডিসপ্লেসমেন্ট কত? 5 মিটার হবে। ডিস্টেন্স 7 মিটার এবং ডিসপ্লেসমেন্ট হচ্ছে 5 মিটার। বল, কারো কোনো প্রবলেম থাকলে বল। কারো কোনো প্রবলেম থাকলে এখনই জিজ্ঞাসা করেনি, আমি কিন্তু অন্য প্রশ্ন দেবো এখনই। ইনিশিয়াল পয়েন্ট আর ফাইনাল পয়েন্টকে ডাইরেক্টলি কানেক্ট করে দিলে যে লাইনটা পাওয়া যায়, সেই লাইনটাকে বলা হয় হচ্ছে ডিসপ্লেসমেন্ট। আর ডিস্টেন্স হচ্ছে টোটাল যে লেন্থটা কভার করেছে সেটা। ওকে, কারো কোনো প্রবলেম নেই তাই তো? তাহলে আমি এটা চেক করছি। নোট এখন করে নিতে পারিস, এমনি তোদেরকে নোটস দিয়ে দেওয়া হবে, পিডিএফটা শেয়ার করে দেওয়া হবে। এখন এখানে একটু সেভ করা যাচ্ছে না, তোদেরকে পিডিএফটা শেয়ার করে দেওয়া হবে। যা যা প্রবলেম আজকে করা হবে সেই প্রবলেমগুলোর পিডিএফটা শেয়ার করে দেওয়া হবে। তোরা চাইলে নোট করতে পারিস তোদের মতো করে, এমনি তোরা পিডিএফ পেয়ে যাবি। আমি এটা চেক করছি তোরা কি বুঝলি দেখার জন্য। দেখি সবাইকে রিপ্লাই দিতে হবে, হ্যাঁ আমি জিজ্ঞাসা করছি, সবাইকে রিপ্লাই দিতে হবে। ধর কোন একটা এ থেকে বি তে মুভ করেছে, সবাই দেখতে পাচ্ছিস? কোন একটা পার্টিকেল এ থেকে বি তে এরকম একটা সার্কুলার পাথে মুভ করেছে। এই সার্কুলার পাথের রেডিয়াস হচ্ছে 2 মিটার। সার্কুলার পাথের রেডিয়াস হচ্ছে 2 মিটার। তাহলে তোদেরকে বলতে হবে এখানে ডিস্টেন্স কত, এবং দ্বিতীয় জিনিস হচ্ছে ডিসপ্লেসমেন্ট কত। তাড়াতাড়ি বলবি একটু। এ থেকে বি তে সার্কুলার পাথে মুভ করেছে, এটা সার্কুলার ট্র্যাক টাইপের, এবং এর রেডিয়াস হচ্ছে 2 মিটার। তাহলে ডিস্টেন্স কত হবে এবং ডিসপ্লেসমেন্ট কত হবে একটু কুইকলি সবাই বল। টাইমারটা আজকে নেই, আমি তাড়াতাড়ি জানতে চাই, সবাই একটু চ্যাটে লেখ। 4 কি ডিস্টেন্স না ডিসপ্লেসমেন্ট? 4 মিটার ডিস্টেন্স না ডিসপ্লেসমেন্ট? ডিসপ্লেসমেন্ট, গুড। ডিস্টেন্সটা কত তাহলে? ডিস্টেন্স 2, ডিসপ্লেসমেন্ট 4। 2, ডিসপ্লেসমেন্ট 4 মিটার, ডিসপ্লেসমেন্ট 4 মিটার, ডিসপ্লেসমেন্ট 4 মিটার। এটা হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট এবং এটা হচ্ছে ফাইনাল পয়েন্ট। ডাইরেক্টলি কানেক্ট করে দিলে যেটা আসবে সেটাকে, এটা তো ব্যাসটাই। তাহলে ব্যাস কত? 2 2 4 মিটার। ডিসপ্লেসমেন্ট তো 4 মিটার, ঠিক আছে। ডিস্টেন্স কত? ডিস্টেন্স কি সবাই 2 মিটার লিখছিস? ডিস্টেন্স কি করে 2 মিটার হয়? ডিস্টেন্স কিভাবে 2 মিটার হবে? ডিস্টেন্সটা তো ভুল হয়ে যাচ্ছে সবাই। ভাব, ডিস্টেন্স মানে যে ডাইরেক্ট লেন্থটাও কভার করেছে। ও কিভাবে গিয়েছে? ও গিয়েছে হচ্ছে এইভাবে, এ থেকে বি তে এরকম পাথে মুভ করেছে। তাহলে এটা কি করে বার করে? এটা একটা পুরো সার্কেলের অর্ধেক না? এটা পেরিমিটারের অর্ধেক তো, পেরিমিটারের অর্ধেক তো, এটা পেরিমিটারের অর্ধেক তো। তাহলে পেরিমিটার কত হয়? 2 পাই আর। যেটা পেরিমিটারের অর্ধেক মানে পাই আর। তাহলে ডিস্টেন্স কত হবে? পাই আর। ডিস্টেন্সটা হবে পাই আর, 22/7 গুণ 2, 44/7 মিটার। এইটা হচ্ছে আমাদের ডিস্টেন্স। কারো কোনো প্রবলেম থাকলে বল। ডিস্টেন্স হচ্ছে 44/7।
ডিস্টেন্স 4 মিটার হবে না, ডিসপ্লেসমেন্ট 4 মিটার হবে। ডিস্টেন্স হবে 44/7 মিটার। ডিস্টেন্স হচ্ছে ও কি পাথে গিয়েছে দেখ আগে ভালো করে, ও গিয়েছে এই সেমি সার্কুলার পাথে। সেমি সার্কুলার পাথ ট্র্যাক মানে হচ্ছে এটা 2πr এর অর্ধেক মানে πr। আর ডিসপ্লেসমেন্ট হচ্ছে এখানে 4 মিটার ডিসপ্লেসমেন্ট। সবাই বল বুঝলি কিনা? সবাই একটু রেসপন্স কর, সবাই একটু কুইকলি রেসপন্স কর। আচ্ছা সবাই বুঝেছিস? বাকিরা? বাকিরা? উত্তর হচ্ছে এখানে ডিস্টেন্স হবে 44/7, ডিসপ্লেসমেন্ট হবে 4 মিটার। এটা হচ্ছে উত্তর। কারো কোনো বুঝতে প্রবলেম থাকলে বল। ওকে। ওকে, আমি নেক্সট ইয়েতে মুভ করছি। আচ্ছা নেক্সট আমরা স্কেলার কোয়ান্টিটি ভেক্টর কোয়ান্টিটিতে ছিলাম। স্পিড ভার্সেস ভেলোসিটি। স্পিড হচ্ছে এখানে স্কেলার কোয়ান্টিটি, আর ভেলোসিটি হচ্ছে এখানে ভেক্টর কোয়ান্টিটি। ডেফিনিশন তোরা দেখে নিতে পারিস স্পিড আর ভেলোসিটির মধ্যে ডিফারেন্স কি কি আছে। এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, অ্যাভারেজ স্পিড। অ্যাভারেজ স্পিডের কোশ্চেন কিন্তু আসে, আগে আসতো, এখন একটু কমে গিয়েছে অ্যাভারেজ স্পিড আসার। অ্যাভারেজ স্পিডের কোশ্চেন গুলো একটু কমে গিয়েছে। যেমন দেখ অ্যাভারেজ স্পিডের প্রবলেম হচ্ছে, ধর কোন একটা পার্টিকেল এ থেকে বি তে মুভ করছে এক্স কিলোমিটার পার আওয়ারে। এক্স কিলোমিটার পার আওয়ারে মুভ করলো, এ থেকে বি তে এক্স কিলোমিটার পার আওয়ারে গেল, আর বি থেকে এ তে মনে কর ফিরে এলো ওয়াই কিলোমিটার পার আওয়ারে। তাহলে এখানে কোশ্চেন হচ্ছে অ্যাভারেজ স্পিড কত, অ্যাভারেজ স্পিড কত, আর অ্যাভারেজ ভেলোসিটি কত। এইটা হচ্ছে কোশ্চেন, অ্যাভারেজ স্পিড কত এবং অ্যাভারেজ ভেলোসিটি কত। দেখ এই প্রবলেম গুলো করে কি করে দেখ। কেন হোয়াইট বোর্ড নেওয়ার জায়গা নেই? হোয়াইট বোর্ড এখানে পড়তে হচ্ছে না, মনে হয় একদম বেরিয়ে এসে মনে হোয়াইট বোর্ডে যেতে হবে। ঠিক আছে এখানে করে দিচ্ছি এখন। ঠিক আছে দেখ, কপি হয়ে গেল না? ঠিক আছে করে দিচ্ছি। তাহলে একটা পার্টিকেল এ থেকে বি তে মুভ করছে, গেছে এক্স কিলোমিটার পার আওয়ারে আর এসেছে ওয়াই কিলোমিটার পার আওয়ারে। তাহলে এখানে অ্যাভারেজ ভেলোসিটি কত এবং অ্যাভারেজ স্পিড কত, এটা হচ্ছে আমাদের কোশ্চেন। প্রথম প্রশ্ন, অ্যাভারেজ ভেলোসিটি দিয়ে শুরু কর, স্পিডটা পরে আসছে আমরা। অ্যাভারেজ ভেলোসিটিটা কত? আচ্ছা কেউ বলতে পারবে এখানে ডিসপ্লেসমেন্ট কত হয়েছে? পার্টিকেল এ থেকে বি তে গেছে এবং বি থেকে এতে ফিরে এসেছে, ডিসপ্লেসমেন্ট কত হয়েছে এখানে? তাড়াতাড়ি লেখ চ্যাটে। পার্টিকেল এ থেকে বি তে গেছে এবং বি থেকে এতে ফিরে এসেছে, তাহলে ডিসপ্লেসমেন্ট কত হয়েছে? ভেলোসিটিতে পরে আসছি আমরা। তাড়াতাড়ি চ্যাটে লেখ ডিসপ্লেসমেন্ট কত। তোরা কোশ্চেন বুঝতে পেরেছিস কি? পার্টিকেল এ থেকে বি তে গেছে এক্স কিলোমিটার পার আওয়ারে, বি থেকে এতে ফিরে এসেছে ওয়াই ওয়াই কিলোমিটার পার আওয়ারে। আমার প্রশ্ন হচ্ছে ডিসপ্লেসমেন্ট কত পার্টিকেলের? এ থেকে বি তে গেছে, বি থেকে এতে ফিরে এসেছে।
সবাই একটু কুইকলি রেসপন্ড কর। ডিসপ্লেসমেন্ট কত? ডিসপ্লেসমেন্ট হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট আর ফাইনাল পয়েন্টকে ডাইরেক্টলি কানেক্ট করে দিলে যে লাইনটা আসবে, সে লাইনের যে ডিস্টেন্সটা সেটাকেই বলে ডিসপ্লেসমেন্ট। লাইনের যে লেন্থটা সেটাই ডিসপ্লেসমেন্ট হবে। পার্টিকেল এখানে এ থেকে বিতে গেছে, বি থেকে এতে ফিরে এসেছে, তাহলে পার্টিকেলের ডিসপ্লেসমেন্ট কত হলো? বল বল বল, তাড়াতাড়ি বল। ওকে, তোরা বুঝতে পারছিস না এটা কি হবে? না বুঝতে পারলে একটু চ্যাটে লেখ। ওকে, কোশ্চেনটা বুঝতে পেরেছিস সবাই? কোশ্চেনটা কি সবাই বুঝতে পেরেছিস? ওকে, দেখ এখানে ডিসপ্লেসমেন্ট যদি জিজ্ঞাসা করে, পার্টিকেল এ থেকে গেছে, বি অব্দি গেছে, আবার বি থেকে এ তে ফিরে এসেছে, মানে এটা এরকম ব্যাপার, তুই যে জায়গা থেকে শুরু করেছিস যাওয়া, মনে কর তুই এখান থেকে শুরু করলি, একটা পয়েন্ট থেকে শুরু করলি, চারিদিকে ঘুরলি, ঘুরে আবার ওই পয়েন্টে ফিরে চলে এলি, তাহলে তোর ডিসপ্লেসমেন্ট কত হবে? তোর ইনিশিয়াল পয়েন্ট যেটা, ফাইনাল পয়েন্টও সেমই তো, তুই যেখান থেকে শুরু করেছিলি সেখানেই তো ফিরে এলি আবার, তাহলে তোর ইনিশিয়াল পয়েন্ট আর ফাইনাল পয়েন্টের মধ্যে কোনো লাইন দিয়ে তুই যুক্ত করতে পারবি, যেটা আগের বারে করে যাচ্ছিল? ইনিশিয়াল পয়েন্ট আর ফাইনাল পয়েন্টকে কোনো লাইন দিয়ে যুক্ত করা যাবে কি? তুই যেখান থেকে শুরু করেছিলিস আবার সেখানে যদি ফিরে চলে আসিস, তো ইনিশিয়াল পয়েন্টও যা, ফাইনাল পয়েন্টও তো তাই, তো তোর ডিসপ্লেসমেন্ট কত হবে এখানে? এখানে ডিসপ্লেসমেন্ট কত হবে? এখানে ডিসপ্লেসমেন্ট কত হবে? ডিসপ্লেসমেন্ট জিরো না? ডিসপ্লেসমেন্ট জিরো তো, ইনিশিয়াল পয়েন্ট ফাইনাল পয়েন্টের মধ্যে তো কোনো লাইনই নেই, তাহলে ডিসপ্লেসমেন্ট জিরো আমাদের এই প্রবলেমের ক্ষেত্রে। এবারে অ্যাভারেজ ভেলোসিটির ফর্মুলা কি? অ্যাভারেজ ভেলোসিটির ফর্মুলা কি? অ্যাভারেজ ভেলোসিটির ফর্মুলা হচ্ছে ডিসপ্লেসমেন্ট বাই টাইম। এটা হচ্ছে অ্যাভারেজ ভেলোসিটির ফর্মুলা, ডিসপ্লেসমেন্ট বাই টাইম। তাহলে ডিসপ্লেসমেন্ট যদি জিরো হয় তাহলে অ্যাভারেজ ভেলোসিটি কত? জিরো। সবাই বুঝেছি সেটা? ওকে, এবারে প্রশ্ন হচ্ছে, এটা তো দিয়ে দেওয়া হবে, এখন টুকতে হবে না। অ্যাভারেজ স্পিড কত? অ্যাভারেজ স্পিড কি জিরো হবে? উত্তর দরকার নেই, আগে বল অ্যাভারেজ স্পিড কি জিরো হবে? অ্যাভারেজ ভেলোসিটি তো জিরো এসেছে, অ্যাভারেজ স্পিড কি জিরো হবে? রিপ্লাই কর, রিপ্লাই কর। করছে, একটু দেরি হচ্ছে সবার রিপ্লাই করতে। না, একদম অ্যাভারেজ স্পিড এখানে জিরো হবে না, কারণ এখানে একটা ডিস্টেন্স আছে, আগের বারে ডিসপ্লেসমেন্ট জিরো হয়ে গেছিল বলে ওই জন্য অ্যাভারেজ ভেলোসিটিটা কি এসেছিল? জিরো এসেছিল। কিন্তু এখানে অ্যাভারেজ স্পিড জিজ্ঞেস করেছি, অ্যাভারেজ স্পিডের ফর্মুলা কি? টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। এবার কোশ্চেন একটা জিনিস দেখ ভালো করে, কোশ্চেনে কিন্তু ডিস্টেন্স কোথাও বলে দেওয়া নেই, কোশ্চেনে কিন্তু বলে দিয়েছে যে ও গিয়েছে এক্স কিলোমিটার পার আওয়ারে, এসেছে ওয়াই কিলোমিটার পার আওয়ারে। তাহলে আমি যদি ধরে নিই যে এখান থেকে এই ডিস্টেন্সটা ডি, তাহলে ও ডি গিয়েছে ডি এসেছে তো,
ও যাওয়ার সময় ডি গিয়েছে, আসার সময় ডি এসেছে, যাওয়ার সময় ডি গিয়েছে, আসার সময় ডি এসেছে, তাহলে মোট কতটুকু ডিস্টেন্স ও ট্রাভেল করলো? 2D না? ও টোটাল 2D ডিস্টেন্স ট্রাভেল করলো না? তাহলে ও মোট 2D ডিস্টেন্স ট্রাভেল করলো না? নিচে কি লাগবে আমাদের? টোটাল টাইম লাগবে। টোটাল টাইম কত? ও গিয়েছে ডি, ও গিয়েছে ডি, কততে গিয়েছে? এক্স কিলোমিটার পার আওয়ারে গিয়েছে। কেউ বলতে পারবি যদি ও ডি যায়, ডি কিলোমিটার যায় এবং এক্স কিলোমিটার পার আওয়ারে মুভ করে, তাহলে কত টাইম লাগবে তার যেতে? তাড়াতাড়ি লিখতো। আমার প্রশ্ন হচ্ছে টোটাল ডিস্টেন্স ট্রাভেল করেছে 2D, যাওয়ার সময় ওর কত টাইম লেগেছে এটা আমার দরকার। গিয়েছে ও ডি কিলোমিটার এবং যাওয়ার সময় ও এক্স কিলোমিটার পার আওয়ারে গিয়েছে, তাহলে কতটুকু টাইম লেগেছে ওর যেতে? না টি সেকেন্ড না, টি সেকেন্ড না, টি সেকেন্ডটা একটা ভ্যারিয়েবল চলে আসছে, চলরাশি চলে আসছে এখানে। চলরাশি না, আমি বলছি কোশ্চেন, ও গিয়েছে ডি কিলোমিটার এবং ও এক্স কিলোমিটার পার আওয়ারে গিয়েছে, তাহলে ওর কত টাইম লেগেছে? এটা এরকম প্রশ্ন যে তুই 60 কিলোমিটার গিয়েছিস এবং তুই গিয়েছিস হচ্ছে 20 কিলোমিটার পার আওয়ারে, তাহলে তোর কত টাইম লাগবে? আমি এরকম একটা প্রশ্ন করেছি, কঠিন কিছু নয়। তাড়াতাড়ি তাড়াতাড়ি। ও ডি কিলোমিটার গেছে, এক্স কিলোমিটার পার আওয়ারে মুভ করেছে, তাহলে কত টাইম লাগবে? গুড, ডি বাই এক্স, একদম ডি বাই এক্স। ও ডি কিলোমিটার গেছে, এক্স কিলোমিটার পার আওয়ারে গেছে, তাহলে ওর টাইম লাগবে হচ্ছে ডি বাই এক্স। যেমন 60 কিলোমিটার গেলে ও যদি 20 কিলোমিটার পার আওয়ারে যায়, তাহলে কত টাইম লাগবে? 60/20, 3 কিলোমিটার, 3 আওয়ার। তাহলে ডি কিলোমিটার গেছে, এক্স কিলোমিটার পার আওয়ারে গেছে, তাহলে কত টাইম লাগবে? ডি বাই এক্স। সেম ভাবে ও যখন এসেছে তখন কিন্তু ডি কিলোমিটারই এসেছে, কিন্তু এসেছে কততে? ওয়াই কিলোমিটার পার আওয়ারে, তাহলে আসার সময় টাইম কত লাগবে? ডি বাই ওয়াই তো, এটাই তো আমার টোটাল টাইম। যেতে টাইম লেগেছে ডি বাই এক্স, আসতে টাইম লেগেছে ডি বাই ওয়াই, তাহলে টোটাল কত টাইম লাগলো? ডি বাই এক্স প্লাস ডি বাই ওয়াই। এবার তোরা এটাকে সলভ করতে পারিস, লসাগু করতে হবে। সলভ করলে অ্যান্সার আসবে দেখবি 2xy বাই এক্স প্লাস ওয়াই। এটা কিন্তু একটা ডাইরেক্ট ফর্মুলা, হ্যাঁ। এবার ধর পরীক্ষায় এরকম প্রশ্ন এলো যে একটা পার্টিকেল এখান থেকে এখানে মুভ করেছে 30 কিলোমিটার পার আওয়ারে আর ফিরে গিয়েছে 45 কিলোমিটার পার আওয়ারে, ফিরে গিয়েছে 45 কিলোমিটার পার আওয়ারে। একটা পার্টিকেল, একটা পার্টিকেল গিয়েছে হচ্ছে 30-এ আর ফিরে এসেছে মনে কর 40-এ, তাহলে ওর কত অ্যাভারেজ স্পিড বার করো। তো ডাইরেক্টলি ফর্মুলাটা ইউজ করতে পারিস। কি করবি তোরা? জাস্ট 2 × 30 × 40/30 প্লাস 40, এখান থেকে তোদের অ্যান্সার বেরিয়ে চলে আসবে। সবাই বুঝতে পেরেছিস? সবাই বুঝতে পেরেছিস কিনা একটু রেসপন্ড কর। বাকিরা? ওকে। আর আর একবার বলে দেন। আচ্ছা, দেখ আমি একটা ডেটা নিয়ে বুঝিয়ে দিচ্ছি। একটা কোনো পার্টিকেল
এ থেকে বিতে গেছে, ধর 30 কিলোমিটার/আওয়ারে গেছে, আর ফিরে এসেছে মনে কর 40 কিলোমিটার/আওয়ারে। কোশ্চেন হচ্ছে অ্যাভারেজ স্পিড কত, এটা হচ্ছে কোশ্চেন। তাহলে এটা কি করে করব? অ্যাভারেজ স্পিডের ফর্মুলা কি? ফর্মুলা বেসড কোশ্চেন। অ্যাভারেজ স্পিডের ফর্মুলা কি? অ্যাভারেজ স্পিডের ফর্মুলা হচ্ছে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। এবার টোটাল ডিস্টেন্স কত, কোশ্চেনে কিছু বলার নেই টোটাল ডিস্টেন্স কত। তাহলে আমি ধরে নিলাম যে ও এখান থেকে এখানে গিয়েছে হচ্ছে d কিলোমিটার। তাহলে টোটাল ডিস্টেন্স দেওয়া মানে ও ডি যাবে, এ থেকে বি ডি যাবে, এবং বি থেকে এ ডি চলেও আসবে। তাহলে মোট কতটুকু ডিস্টেন্স গেল? 2d। টোটাল ডিস্টেন্স আমার কত? 2d। ঠিক আছে। এবারে ও 30 কিলোমিটার/আওয়ারে গিয়েছে, d কিলোমিটার গিয়েছে, তাহলে যেতে কত টাইম লাগবে? d/30। ও d কিলোমিটার ফিরে এসেছে, 40 কিলোমিটার/আওয়ারে ফিরে এসেছে, তাহলে কতটুকু টাইম লাগবে? d/40। এবার এটাকে জাস্ট লসাগু করতে হবে, আর কিছু নয়। লসাগু করলে কি হবে? 2d 30 × 40, 40d প্লাস 30d, ওপরে নিয়ে গেলে 2 × 30 × 40, আর ডিডি কেটে যাবে, 40 + 30। দেখ এটাই আমাদের উত্তর এসেছিল কিনা। আমাদের উত্তর ছিল 2xy/x + y, এটা ছিল আমাদের উত্তর। দেখ এখানে তাই এসছে কিনা, 2 × 30 × 40/40 + 30। বোঝা গেছে এবার? ওকে, ওকে আমি মুভ করছি হ্যাঁ এটা থেকে। আচ্ছা নেক্সট টপিকটা, এটা আমরা একটু তাড়াতাড়ি করবো। অ্যাক্সিলারেশন। অ্যাক্সিলারেশন কি? অ্যাক্সিলারেশন হচ্ছে v - u/t। এই হচ্ছে অ্যাক্সিলারেশনের ফর্মুলা। আশা করছি তোরা সবাই জানিস। বেগের পরিবর্তন বাই সময়, এটা কিন্তু একটা ভেক্টর কোয়ান্টিটি। ঠিক আছে। এটা যদি নেগেটিভে বেরোয় তাহলে কি বোঝাবে? মন্দন। পজিটিভ বেরোলে বোঝাবে ত্বরণ, মানে বেগ আস্তে আস্তে বাড়ছে। এবং যদি নেগেটিভ বেরোতে কি বোঝাবে? নেগেটিভ বেরোলে বোঝাবে হচ্ছে এটা মন্দন, মানে আস্তে আস্তে ওর ভেলোসিটি কমে যাচ্ছে। ওকে। আচ্ছা নেক্সট খুব ইম্পর্টেন্ট জিনিস, ইকুয়েশন অফ মোশন। চ্যাপ্টারের প্রশ্ন কিন্তু ইকুয়েশন অফ মোশন দিয়ে সলভ হবে। কি কি ইকুয়েশন অফ মোশন আছে? v = u + at, s = ut + half at², v² = u² + 2as। এগুলো হচ্ছে আমাদের ইকুয়েশন অফ মোশন। আচ্ছা এগুলো কখন অ্যাপ্লাই করা যায়? খুব দরকারি, যখন অ্যাক্সিলারেশনটা ইউনিফর্ম, তখনই অ্যাপ্লাই করা যায়। এর মানে কি? মানে একটা বস্তু সব সময় মনে কর 2 মিটার/সেকেন্ড² ত্বরণ নিয়ে চলছে, সব সময়। এমন যেন না হয় যে কখনো ওর ত্বরণ 2 মিটার/সেকেন্ড², কখনো আবার 5 মিটার/সেকেন্ড² হয়ে গেল, কখনো 6 মিটার/সেকেন্ড² হয়ে গেল। এরকম করলে কিন্তু হবে না। সবসময় ওর ত্বরণ যেন 2 মিটার/সেকেন্ড²ই থাকে, তখনই শুধুমাত্র এই ফর্মুলাগুলো কিন্তু অ্যাপ্লাই করা যাবে। বোঝা গেল? আর অনেকের একটা জেনারেল কনসেপ্ট, তোদের একটা কনফিউশন থাকে, তোরা হয়তো এরকম একটা ফর্মুলাও পড়েছিস, s = vt, s = vt। এটা এটাই তোরা পড়েছিস, এটা অ্যাকচুয়ালি আমরা একটু আগের অঙ্কটাতে ইউজ করেছি। এটা কখন ইউজ করা হয়? এইটা কখন ইউজ করা হয়? যখন অ্যাক্সিলারেশন 0, মানে ইউনিফর্ম ভেলোসিটি। এগুলো যেন খুব ইম্পর্টেন্ট জিনিস। ইউনিফর্ম ভেলোসিটি মানে ওর বেগের মান কখনো পরিবর্তন হবে না। যেমন একটা পার্টিকেল সবসময় 5 মিটার/সেকেন্ড², 5 মিটার/সেকেন্ডেই মুভ করছে, মানে কখনো ওর বেগ পরিবর্তন হচ্ছে না। বেগ পরিবর্তন না হলে ত্বরণ থাকবে কি? থাকবে না। যদি বেগের পরিবর্তনই না হয় তাহলে ত্বরণ থাকবে না। তখন আমরা s = vt ইউজ করব। খুব ইম্পর্টেন্ট কিন্তু জিনিসটা। এইগুলো তখন ইউজ করবো, এই তিনটে ফর্মুলা, যখন ত্বরণটা ইউনিফর্ম, ত্বরণের মানে কখনো পরিবর্তন হচ্ছে না। আর s = vt তখন ইউজ করব যখন ওর ত্বরণের মান 0,
এবং বেগের মানটা ইউনিফর্ম, বেগটা কখনো পরিবর্তন হচ্ছে না। ক্লিয়ার হয়েছে সবার? একটু রেসপন্ড কর, আর সবার খাতায় যেন এই ফর্মুলাগুলো টোকা থাকে। সবাই একটু তাড়াতাড়ি রেসপন্ড কর, বুঝেছিস কিনা, কখন কোনটা ব্যবহার করব। বাকিরা, বাকিরা ওকে। আর আরো তো অনেকে আছে। আচ্ছা, বাকিরা রেসপন্ড করছে না। কোনো প্রবলেম থাকলে বা ডাউট থাকলে জিজ্ঞাসা করতে পারিস। আজকে একটু স্লোই পড়াচ্ছি। ওকে, কারো কোনো ডাউট নেই তাই তো? ঠিক আছে। ওকে, ঠিক আছে। আচ্ছা দেখ, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এই ফর্মুলাটা ইউজ করে অঙ্ক কি বলছে, কার অ্যাক্সিলারেটস ফ্রম রেস্ট ইউ ইকুয়াল টু 0 at 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ফর 5 সেকেন্ড। কিসের কিসের মান দেওয়া আছে আগে ভালো করে বুঝতে হবে, আইডেন্টিফাই করতে হবে যে কিসের কিসের মান দেওয়া আছে। কোশ্চেনে ইনিশিয়াল ভেলোসিটির মান দেওয়া আছে হচ্ছে 0, ত্বরণের মানটা দেওয়া আছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এবং তোদের আমি বলেছিলাম যে ত্বরণটা যেন কখনো চেঞ্জ না হয়, পরিবর্তন না হয়। তো এখানে কোশ্চেনে বলে আছে সবসময় 2 মিটার পার সেকেন্ড স্কোয়ারই মুভ করছে। 2 মিটার পার সেকেন্ড স্কোয়ারে মুভ করছে এবং 5 সেকেন্ডের জন্য মুভ করছে। তাহলে টি এর মান কত এখানে? 5 সেকেন্ড। তাহলে এখানে ভেলোসিটির মান কত হবে? যদি ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি ফাইনাল ভেলোসিটি যদি আমরা বার করতে হয়, তাহলে ভ্যালু বসিয়ে দেবো এখানে। 0 প্লাস 2 ইন্টু 5 মানে কত? 10 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে ফাইনাল ভেলোসিটি। ক্লিয়ার? আমি এক্সপেক্ট করছি এতে কোনো অসুবিধা হওয়ার কথা না, আমি এগিয়ে যাচ্ছি এটা। আচ্ছা, নেক্সট প্রবলেম দেখ, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এই প্রবলেম এই ফর্মুলাটার উপরে বেস করে অঙ্ক কি বলছে, এ বল ইজ থ্রোন আপওয়ার্ড উইথ ইনিশিয়াল ভেলোসিটি ইউ, উইথ ইনিশিয়াল ভেলোসিটি ইউ। এক মিনিট একটু ওয়েট কর। ঠিক আছে, তাহলে একটা বল আছে যেটাকে উপরে ছোড়া হয়েছে, এস ইকুয়াল টু ইউটি প্লাস ভেলোসিটি ছোড়া হয়েছে 15 মিটার পার সেকেন্ডে, এবং অ্যাক্সিলারেশন আছে -9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। গ্র্যাভিটি ডাউনওয়ার্ড, ফাইন্ড ডিসপ্লেসমেন্ট আফটার টি ইকুয়াল টু 2 সেকেন্ড। এবার এখানে ভালো করে বুঝবি, কিছু দরকারি কথা আছে। এই যে প্রবলেম গুলো, মানে যেখানে বলকে ওপরের দিকে ছোড়া হয় বা বল ওপর থেকে নিচের দিকে পড়ছে বা উপরে ছুটছিস, এরকম প্রবলেম, এটা দরকারি জিনিস। আমরা যখন বলকে ওপরের দিকে ছুড়ি, আমরা যখন বলকে ওপরের দিকে ছুড়ি সোজাসুরি, বলকে যখন আমরা উপরের দিকে ছুড়লাম তখনও, এবং বলকে যখন নিচের দিকে আসে তখনও, দুই কেসেই এই বলটাকে পৃথিবী কোন দিকে নিচের দিকে টানছে? অবশ্যই নিচের দিকে। তাহলে পৃথিবী কিন্তু সবসময় নিচের দিকেই বলকে টানছে। বল ওপরে উঠুক কি নিচে নামুক এটা কিন্তু ম্যাটার করে না, বলকে কিন্তু আর্থ সবসময় নিচের দিকেই টানছে। এই জন্য তোদের একটা জিনিস বলে দিই, তোরা এই কনভেনশনটা ইউজ করবি, এই ওপরের দিকটাকে সবসময় তোরা পজিটিভ ধরবি আর নিচের দিকটাকে সবসময় তোরা নেগেটিভ ধরবি। মানে কি? মানে যদি তোদেরকে বলা থাকে কোশ্চেনে যে 5 মিটার পার সেকেন্ডে, বা এখানে যেমন বলা আছে 15 মিটার পার সেকেন্ডে ওপরের দিকে ছোড়া হয়েছে, তার মানে এখানে ইউ এর মানটা তোরা নিবি কিন্তু +15, কারণ উপরের দিকে ছোড়া হয়েছে।
কোশ্চেনে বলা আছে এটা উপরের দিকে ছোড়া হয়েছে, উপরের দিকটা কি পজিটিভ, কিন্তু তোরা যখন ত্বরণ নিবি না, ত্বরণটা কি, ত্বরণ হচ্ছে এখানে অভিকর্ষজ ত্বরণ, পৃথিবী যে ত্বরণে ওকে নিচের দিকে টানছে সেটা কিন্তু সবসময় নিচের দিকে, এবং তাহলে সেটার মান কিন্তু সবসময় আমরা নেব -9.8। ওপরে উঠুক কি নিচে নামুক, সবার কারো কোনো প্রবলেম আছে এই জিনিসটায়? একটু রেসপন্ড করে ব্যাপারটায়, যে এরকম কেসে ত্বরণের মান সবসময় নেগেটিভই হবে, বল ওপরে উঠুক কি নিচে নামুক। টি এর মান দেওয়া আছে এখানে 2 সেকেন্ড। আরো কোনো প্রবলেম আছে? আচ্ছা, আর একবার বলতে হবে কি? আমি বললাম যে বল ওপরে উঠুক কি নিচে নামুক, সব সময় ত্বরণের মানটা সবসময় কিন্তু নেগেটিভই হবে, কারণ অভিকর্ষ ত্বরণ সবসময় নিচের দিকেই কাজ করে। বোঝা গেছে? ঠিক আছে, আমি পরেরটা যাচ্ছি, কোশ্চেনটা সলভ করে দিই। তাহলে আমাদের কাছে ফর্মুলা কি আছে, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। আচ্ছা, এখানে প্রশ্ন আসতে পারে আমি বাকি ফর্মুলাগুলো কেন ইউজ করছি না, যেমন ভি ইকুয়াল টু ইউ প্লাস এটিও তো আছে আমার কাছে, বা ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2s ও তো আছে আমার কাছে, কেন ইউজ করছি না? কোশ্চেনে চেয়েছে কি, ভালো করে দেখ, কোশ্চেনে চেয়েছে ডিসপ্লেসমেন্ট বের করো 2 সেকেন্ড পর, আমাকে ফাইনাল ভেলোসিটি তো বার করতে বলেনি। ফাইনাল ভেলোসিটি যদি বার করতে নাই বলে, তাহলে আমি কেন ভি আছে এমন কোনো ফর্মুলা কেন ইউজ করবো? আমার ভি তখন যদি আমাকে জিজ্ঞাসা করতো যে ফাইনাল ভেলোসিটি কত, তখন আমি ভি এর কোনো ফর্মুলা ইউজ করতাম, কিন্তু আমাকে জিজ্ঞাসা করছে ডিসপ্লেসমেন্ট কত, তাহলে আমি এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার ইউজ করলে ডাইরেক্টলি উত্তর পেয়ে যাবো। এই জন্য আমরা ডাইরেক্টলি এই ফর্মুলাটা ইউজ করছি। তাহলে এখানে ইউ এর মান কত বসবে 15, টি এর মান বসবে 2, এ এর মান বসবে -9.8 ইন্টু 2 স্কোয়ার, মানে 30 মাইনাস 4.9 ইন্টু 4। এখান থেকে তোরা সলভ করে নিতে পারবি, যা বেরোবে সেটাই হচ্ছে আমাদের উত্তর। ক্লিয়ার সবার? কেটে কেটে আসছে বলছে, আবার কেটে কেটে আসছে। হ্যাঁ, আমি হচ্ছে ওরা বলছে কেটে কেটে, ওদের একবার রিজয়েন কর তোরা, তোরা একবার যার যার কেটে কেটে আসছে তারা একবার করে রিজয়েন কর। ওকে, আচ্ছা, কারো কোনো প্রবলেম থাকলে এই কোশ্চেনটাতে বল আমাকে। এখানে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে সাইনটা, সাইনটা ইম্পর্টেন্ট। এখানে পজিটিভ বসিয়ে দিলে কিন্তু উল্টো পাল্টা উত্তর আসবে। কারো কোনো প্রবলেম আছে? কারো যদি কোনো প্রবলেম থাকে একটু বল এই কোশ্চেনটাতে। ডান, ওকে। দেখ, একটা ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2s, এই ফর্মুলার উপরে বেস করে একটা অঙ্ক দেখেন। বলছে রানার স্লোজ ডাউন ফ্রম ইউ ইকুয়াল টু from u equal to from u equal to 8 meter per second
টু ভি ইকুয়াল টু 0 স্টপস উইথ ইউনিফর্ম ডিঅ্যাক্সেলারেশন। একটা রানার আছে যার ইনিশিয়াল ভেলোসিটি কত ছিল, 8 মিটার পার সেকেন্ড। এখান থেকে ওর ফাইনাল ভেলোসিটি হয়ে গেছে 0, ওর ফাইনাল ভেলোসিটি হয়ে গেছে 0, এবং ও ইউনিফর্ম ডিঅ্যাক্সেলারেশনে মুভ করেছে। ডিঅ্যাক্সেলারেশন মানে ওর ভেলোসিটি আস্তে আস্তে কমে গেছে। ডিঅ্যাক্সেলারেশনটা দেওয়া আছে কোশ্চেনে -2.0 মিটার পার সেকেন্ড স্কয়ার। ফাইন্ড দ্য স্টপিং ডিস্টেন্স এস। এস কত বার করতে বলছে কোশ্চেনে, তাহলে আমরা ফর্মুলাতে বসাবো ভি স্কয়ার ইউ স্কয়ার প্লাস 2as। ফাইনাল ভেলোসিটি কত বলে দিয়েছে কোশ্চেনে, 0। ইউ বলে দিয়েছে 8, 2 এর মান বলে দেওয়া আছে কোশ্চেনে -2 গুণ এস। এখান থেকে এস এর মান কত বেরোবে, 64/4 16 মিটার। এইটা হচ্ছে ডিসপ্লেসমেন্টের ভ্যালু, স্টপিং ডিস্টেন্স। এটা ক্লিয়ার? সবাই একটু রেসপন্ড কর। ওকে, আর বাকিরা বাকিরা ওকে। আচ্ছা, আমি একটা জিনিস জিজ্ঞাসা করছি এখানে, যদি এখানে ইউ এর মান 8 মিটার পার সেকেন্ড না দিয়ে মনে কর 36 কিলোমিটার পার আওয়ার দিল, তখন কি করতিস? এই উত্তরটা, সেম কোশ্চেনের উত্তরটা কি হবে তাড়াতাড়ি বল দেখি। এখানে ইউ এর মান 8 মিটার পার সেকেন্ড না হয়ে 36 কিলোমিটার পার আওয়ার আছে, তাহলে এখানে স্টপিং ডিস্টেন্স কত হবে? তাড়াতাড়ি, স্পিড স্পিড লাগবে। বল বল, তাড়াতাড়ি রেসপন্ড কর। 25 মিটার পার সেকেন্ড, 25 মিটার পার সেকেন্ড কি ইনিশিয়াল ভেলোসিটির ভ্যালু? আচ্ছা, এস এর ভ্যালু 25 মিটার পার সেকেন্ড আসছে নাকি? মিটার পার সেকেন্ড তাহলে কি করে হবে? আচ্ছা, যারা জানিস না তারা দেখে নে। ইউ এর মান যখন কিলোমিটার পার আওয়ারে দিয়ে দেবে, তখন সব সময় আগে কোশ্চেনে দেখতে হবে কোশ্চেনে কি ইউনিট আছে। অপশানে যদি মিটার থাকে তাহলে কিন্তু সমস্ত কিছু মিটারই নিয়ে যেতে হবে। এখানে কিলোমিটার পার আওয়ার আছে, মানে এটাকে চেঞ্জ করে নিয়ে যেতে হবে হচ্ছে মিটার পার সেকেন্ডে। তাহলে কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে নিয়ে যাওয়ার ডাইরেক্ট ফর্মুলা হচ্ছে 5/18 দিয়ে মাল্টিপ্লাই করা। আচ্ছা, 25 মিটার আসছে। ওকে ওকে, আমি একবার দেখে নিচ্ছি। তাহলে এখানে 2 মানে এটা অ্যাকচুয়ালি 10 মিটার পার সেকেন্ড, কিন্তু ইনিশিয়াল ভেলোসিটি 25। ওকে, সবাই 25 বলছে, ঠিক আছে। আমি তাহলে দেখে নিই একবার। তাহলে 0 ইকুয়াল টু 25 স্কোয়ার প্লাস 2 মাইনাস 2 ইন্টু এস। এস ইজ ইকুয়াল টু হচ্ছে সরি 25, সরি সরি 10 স্কোয়ার। তাহলে 100/4 মানে হচ্ছে 25 মিটার। ওকে, সবার ঠিক আছে, 25 বোঝা গেল। এইটা হচ্ছে একটা শর্টকাট তোরা ইউজ করতে পারিস, 5/18 দিয়ে মাল্টিপ্লাই। কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে নিয়ে যাওয়া ডাইরেক্ট ট্রিক, 5/18 দিয়ে মাল্টিপ্লাই। আর উল্টোটা করতে গেলে 18/5 দিয়ে মাল্টিপ্লাই, মানে মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ারে নিয়ে যেতে গেলে 18/5 দিয়ে মাল্টিপ্লাই। ওকে, আমি এটাতে মুভ করে গেলাম এখান থেকে। দেখ, এবার আমরা গ্রাফে আসছি আস্তে আস্তে। পজিশন টাইম গ্রাফ,
যেটা একটু ভালো করে বুঝতে হবে, হ্যাঁ। সবার আগে এক্সটি গ্রাফ বা পজিশন টাইম গ্রাফ, এখানে যদি আমি গ্রাফ এরকম এঁকে দিই, ধর আমি এরকম একটা গ্রাফ এঁকে দিলাম, সবাই নিশ্চয়ই এরকম গ্রাফ দেখেছিস, ক্লাস 10-এও আছে এরকম গ্রাফ, ক্লাস 9-এও ছিল তোদের এরকম গ্রাফ। তাহলে এক্সটি গ্রাফে এক্স এখানে কি ডিনোট করছে? পজিশন। পজিশন টাইম গ্রাফে যদি এরকম গ্রাফ থাকে তো কি রিপ্রেজেন্ট করবে? এটা রিপ্রেজেন্ট করবে পার্টিকেল অ্যাট রেস্ট। পার্টিকেল অ্যাট রেস্ট কে রিপ্রেজেন্ট করবে। সবাই একটু খাতায় তাড়াতাড়ি একটু নোট করে নেয় জিনিসটা, লাগবে এটা। এক্সটি গ্রাফে যদি এরকম থাকে, এটা ডিনোট করে হচ্ছে পার্টিকেল অ্যাট রেস্ট, পার্টিকেল রেস্টে আছে, পার্টিকেলের পজিশন চেঞ্জ হচ্ছে না। কারণ টাইম যত বাড়ছে এক্স এর মানে কোনো পরিবর্তন হচ্ছে না, এক্স এর মানটা কিন্তু সবসময় এটাই আছে, তার মানে পার্টিকেল এখানে রেস্টে আছে। যদি এক্সটি গ্রাফে এরকম গ্রাফ হয়, এরকম গ্রাফ হয়, একদম স্ট্রেট লাইন, একদম স্ট্রেট লাইন, যদি একদম স্ট্রেট লাইন গ্রাফ হয়, তাহলে এটা ডিনোট করে ইউনিফর্ম ভেলোসিটি। ইউনিফর্ম ভেলোসিটি, এটা ডিনোট করে ইউনিফর্ম ভেলোসিটি। এবং ইনিশিয়াল ভেলোসিটি কত? আচ্ছা, এটুকু নোট কর আগে, ইউনিফর্ম ভেলোসিটি। এক্সটি গ্রাফে যদি এরকম স্ট্রেট লাইন গ্রাফ হয় তো সেটা হবে ইউনিফর্ম ভেলোসিটি। আর যদি এক্সটি গ্রাফে এরকমের গ্রাফ হয় তাহলে সেটা হবে ইউনিফর্ম অ্যাক্সিলারেশন। যদি কারো মনে রাখতে অসুবিধা হয় তো এখানে একটা স্মাইলি টাইপ আছে, এখানে একটা স্মাইলি টাইপ আছে, স্মাইলি গ্রাফ। এক্সটি গ্রাফ যদি স্মাইলি হয় তো সেটা ইউনিফর্ম ভ্যালু অ্যাক্সিলারেশনকে ডিনোট করে। আর সেখানেই যদি এক্সটি গ্রাফ, সেখানেই যদি এক্সটি গ্রাফ এরকম হয়, মানে এটা একটা স্যাড টাইপের গ্রাফ, তাহলে সেটা কিন্তু হবে ডি অ্যাক্সিলারেশনকে ডিনোট করবে। ইউনিফর্ম ডি অ্যাক্সিলারেশনকে ডিনোট করবে। এই চারটে গ্রাফ, একটা হচ্ছে পার্টিকেল অ্যাট রেস্ট, পার্টিকেল মুভিং উইথ ইউনিফর্ম ভেলোসিটি, পার্টিকেল উইথ ইউনিফর্ম অ্যাক্সেলারেশন, আর পার্টিকেল উইথ ইউনিফর্ম ডি অ্যাক্সেলারেশন। এই চারটে গ্রাফ কিন্তু ইম্পর্টেন্ট পজিশন টাইম গ্রাফে। সবাই নোট করে নিয়েছিস খাতায়? কারো কোনো বুঝতে কিছু সমস্যা? একটু রেসপন্ড কর। সবাই একটু রেসপন্ড কর, রেসপন্ড কর, কুইকলি রেসপন্ড কর। ডান। বাকিরা? বাকিরা বাকিরা বল। এই চারটে গ্রাফ সবার লেখা হয়ে গেছে? হ্যাঁ স্যার, ওকে। ওকে, গ্রাফ আঁকলেই কিন্তু শুধুমাত্র হবে না, গ্রাফের পাশে লিখতে হবে যে কোনটা কাকে ডিনোট করছে, নাহলে কিন্তু গ্রাফ আঁকার কোনো মানে নেই কিন্তু। ঠিক আছে, যদি সবার হয়ে গিয়ে থাকে তাহলে আমি এটাকে পরের স্লাইডে গেলাম। আচ্ছা, ইউনিফর্ম অ্যাক্সিলারেশন, এখানে
আমি কিছু ভিটি গ্রাফও এঁকে দিই। আমরা প্রথমে পজিশন টাইম গ্রাফ আঁকলাম তো, এক মিনিট। ওকে, আমরা পজিশন টাইম গ্রাফ আঁকলাম। এবার শুধু পজিশন টাইম গ্রাফই হবে তার কোনো মানে নেই, ভেলোসিটি টাইম গ্রাফও হতে পারে। যদি ভিটি গ্রাফ হয় এবং ভিটি গ্রাফে এরকম টাইপের গ্রাফ থাকে, তার মানে কি বোঝাচ্ছে কেউ বলতে পারবি? কেউ বলতে পারবি গ্রাফটা কি বোঝাচ্ছে? এক্সটি গ্রাফে যখন এরকম গ্রাফ ছিল তখন বোঝাচ্ছিল পার্টিকেল রেস্টে আছে। ভিটি গ্রাফে যদি এরকম গ্রাফ থাকে তো কি বোঝাচ্ছে বল? কারো কোনো আইডিয়া আছে? কেউ কোনো রিপ্লাই দিচ্ছে না। ওকে, আমি বলে দিই তাহলে। তাহলে এটা ডিনোট করে ইউনিফর্ম ভেলোসিটি। এটা ডিনোট করে ইউনিফর্ম ভেলোসিটি। এটা কিন্তু পার্টিকুলার রেস্টকে ডিনোট করে না, কিন্তু এটা কিন্তু ইউনিফর্ম ভেলোসিটিকে ডিনোট করে। যদি ভিটি গ্রাফ এরকম হয়, ভিটি গ্রাফ যদি এরকম হয়, লিনিয়ার স্ট্রেট লাইন গ্রাফ হয়, তো এটা রিপ্রেজেন্ট করবে ইউনিফর্ম অ্যাক্সিলারেশন। যদি এই গ্রাফটাই একটু ওপর থেকে স্টার্ট হয়, মানে গ্রাফটা এখান থেকে স্টার্ট না হয় এরকম স্টার্ট হলো, তাহলে এটা কি ডিনোট করে? এটা ডিনোট করে ইউনিফর্ম অ্যাক্সিলারেশনই। কিন্তু একটা পার্থক্য আছে দুটোর মধ্যে। যেটা প্রথম গ্রাফটা, মানে এই গ্রাফটা, এই গ্রাফে পার্টিকেলের ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে 0, মানে এখানে ইউ এর ভ্যালুটা হচ্ছে 0। কিন্তু এখানে কিন্তু ইউ এর ভ্যালু 0 নয়। মানে দুটো গ্রাফের মধ্যে ডিফারেন্স হচ্ছে দুটোই ইউনিফর্ম অ্যাক্সেলারেশনকে ডিনোট করে, কিন্তু দ্বিতীয় গ্রাফটায় পার্টিকেলের কাছে ইনিশিয়ালি কিছু ভেলোসিটি আছে। প্রথম গ্রাফটায় পার্টিকেল 0 ভেলোসিটি থেকে শুরু করেছে, পরের গ্রাফটায় পার্টিকেল নন জিরো ভেলোসিটি থেকে শুরু করেছে, মানে ওর কাছে 5 মিটার পার সেকেন্ড, 10 মিটার পার সেকেন্ড এরকম কোনো ভেলোসিটি আছে। আর যদি ভিটি গ্রাফে এরকম টাইপের গ্রাফ হয়, তাহলে এটা বোঝায় ইউনিফর্ম ডি অ্যাক্সিলারেশন। ইউনিফর্ম ডি অ্যাক্সিলারেশন। তাহলে এখানে কটা গ্রাফ হলো? গ্রাফ এখানে কিন্তু তিনটেই মেনলি, একটা, দুটো, তিনটে, ইউনিফর্ম ডি অ্যাক্সিলারেশন। আর এখানে যদি এরকম টাইপের গ্রাফ হয়, এরকম টাইপের গ্রাফ যদি আমরা আঁকিও, সেই গ্রাফ আমাদের কোনো কাজে লাগবে না, আমাদের সিলেবাসে নেই। ভিটি গ্রাফে এরকম গ্রাফ আমাদের সিলেবাসে নেই, ওই জন্য দরকার নেই আমাদের। সবাই সবাই এটা একটু নোট করে নে। কারণ এমনি বুঝতে কোনো প্রবলেম এতে? তিনটে গ্রাফ আছে এখানে, ইউনিফর্ম ভেলোসিটি, ইউনিফর্ম অ্যাক্সিলারেশন এবং ইউনিফর্ম ডি অ্যাক্সিলারেশন। সবাই একটু রেসপন্ড কর। হ্যাঁ স্যার, হ্যাঁ। বাকিরা? বাকিরা? তো একটু রেসপন্ড কর তাড়াতাড়ি, মানে এখনো কি দু একটা জিনিস বলা বাকি আছে।
ঠিক আছে। আচ্ছা, লাস্ট একটা জিনিস বলে দিই, যদি এটি গ্রাফ হয়, যদি এটি গ্রাফ হয় তো কি হবে? এটি গ্রাফের একটা স্পেসিফিক জিনিসই আছে, সেটা হচ্ছে যদি এটি গ্রাফে এরকম টাইপের জিনিস হয়, যদি গ্রাফটা এরকম থাকে এটি গ্রাফে, তো এটা ডিনোট করে হচ্ছে ইউনিফর্ম অ্যাক্সিলারেশনকে। শুধু এইটুকু নোট করে রাখ এটি গ্রাফে। এমনি এটি গ্রাফ অতটা ইম্পর্টেন্ট নয়। বাকি সবাই বল, যে কটা গ্রাফ আমি করালাম সবার কি নোট হয়েছে? সবার কি নোট হয়েছে কটা গ্রাফ? ওকে, একটু ওয়েট কর। হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, তোরা বলতে পারিস কারো কোনো সমস্যা থাকলে মাইক অন করে বল। কারো কোনো সমস্যা থাকলে মাইক, কিছু বলার থাকলে মাইক অন করে বল। কারো যদি কোনো সমস্যা থাকে তারা মাইক অন করে বলতে পারিস, কিছু বলার থাকলে বলতে পারিস। ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাসে আবার দেখা হবে তোদের সাথে। ওকে।